আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আহ, দেখা যাচ্ছে কিনা সবকিছু ঠিক আছে কিনা? ওকে বন্ধুরা, আমাকে দেখতে পাচ্ছ কিনা? লাইক কমেন্টস করো। হ্যাঁ বন্ধুরা, সব ঠিক থাকলে তোমরা একটু জানাও আমাকে। আশা করি সব ঠিক আছে। ওকে বন্ধুরা, তোমরা একটু কমেন্টে জানাও যে আসলে আমি ঠিক আছে কিনা, ক্যামেরা সাউন্ড সব ঠিক আছে কিনা। তোমরা একটু কমেন্টস করলে আমি শুরু করতে পারি। উম, আশা করি আশা করি সব ঠিক আছে। ওকে ওকে ওকে, ধন্যবাদ, আমি পেয়েছি। আহ, আমি শুরু করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বাংলাদেশ অনলাইন মাদ্রাসা এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ আমিনুল করিম, প্রভাষক পদার্থবিদ্যা, কামারকুন ফাজিল মাদ্রাসা, কামারকুন, সিরাজগঞ্জ। বন্ধুরা, আজ বেশ কিছুদিন হলো তোমরা ঘরে বসে আছো, নিশ্চয়ই তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। হয়তো একটু মনোবলের দিক দিয়ে তোমরা একটু পিছনে আছো, তোমরা সেই নিয়মিত স্কুলে যেতে পারছো না, মাদ্রাসায় যেতে পারছো না, তোমাদের সেই পরিচিত প্রতিষ্ঠানগুলোতে যেতে পারছো না। তো সেই কষ্ট তো থাকবেই, আছেই, এটা সবার মধ্যেই আছে, সারা বিশ্বেরই একই অবস্থা। তো এর মধ্যেই আমাদের পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, যাতে করে আমরা পিছিয়ে না পড়ি। তো যাই হোক, আমরা শুরু করি। আজকে তোমাদের মধ্যে এমন একটি চ্যাপ্টার নিয়ে উপস্থিত হয়েছি, যেটি তোমাদের পদার্থবিজ্ঞানের অষ্টম শ্রেণী, অষ্টম অধ্যায়, আলোর প্রতিফলন। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের কথা বলছি। বন্ধুরা, অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন এমন একটি অধ্যায় যা অষ্টম এবং নবমের সাথে একটি সম্পর্ক রয়েছে। অষ্টম অধ্যায়ে তুমি যদি খুব ভালো করে বুঝতে পারো বিষয়গুলো, আশা করি তোমাদের নবম অধ্যায় খুব হেল্পফুল হবে। তো আসলে পরীক্ষা নিয়ে আমরা সবাই ব্যস্ত। পরীক্ষায় কি আসবে, পরীক্ষায় কি ধরনের উদ্দীপক থাকবে, আমরা উদ্দীপক ধরতে পারবো কিনা, এই ধরনের একটা চিন্তা তোমাদের ভিতরে সবসময় কাজ করে। আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে তোমরা যদি বইয়ের প্রতিটি লাইনের প্রতিটি শব্দ খুব ভালো করে বুঝে পড়ো, আমার মনে হয় না যে তোমাদের
পরীক্ষার কোনো উদ্দীপক ধরা তোমাদের জন্য কঠিন হবে। তো এই জন্যে বইয়ের প্রতিটি লাইনের প্রতিটি শব্দ বুঝে পড়ার কোনো বিকল্প নেই। তো তোমরা আশা করছি আমার এই কথাগুলো মনে রাখবে। তো আজকে আমি প্রথমেই চলে যাব যে কি কি টপিকস পড়ব এই অধ্যায়ে। আর আমার এই ক্লাসটি ধারাবাহিকভাবে চলবে, ইনশাল্লাহ আশা করছি তোমাদের সাথে আমি ধারাবাহিক থাকবো। তো ধারাবাহিক ক্লাসগুলোর প্রতিটি ক্লাস যদি তোমরা আমার সাথে থাকো, আশা করি তোমাদের সেই চিন্তা যে উদ্দীপক ধরতে পারি না, ভালো বুঝি না, এই বিষয়গুলো আর তোমাদের ভিতরে থাকবে না আশা করি। তো বন্ধুরা, তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসে পড়ো এবং যে বিষয়গুলো আমি উপস্থাপন করি তোমরা অবশ্যই খাতায় লিখে রাখার চেষ্টা করবে। তাহলে পরবর্তী ক্লাসের জন্য যেমন উপকার হবে, তুমি বাসায় যখন পড়বে স্যারের কথাগুলো মনে পড়বে এবং তোমরা ক্লাসগুলো ভালো বুঝতে পারবে আশা করি। বন্ধুরা, আজকে আর কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি ক্লাসে। সেটা হচ্ছে যে আজকে আলোর প্রতিফলন অষ্টম অধ্যায়ের কি কি বিষয়গুলো আলোচনা করব আমি একটু তোমাদের সংক্ষেপে লিখে নিই। প্রথমেই থাকবে আলোর প্রকৃতি। দ্বিতীয়ত থাকবে আমাদের আলো সম্পর্কিত কিছু সংজ্ঞা থাকবে। এবং তৃতীয়ত যেটি থাকবে সেটা হচ্ছে আলোর প্রতিফলন সম্পর্কিত কিছু সূত্র রয়েছে, সূত্র সম্পর্কে আমরা একটা ধারণা নিব। তো যেহেতু আমি আগে বলেছি এটা একটি ধারাবাহিক ক্লাস, ধারাবাহিকভাবে তোমাদের সামনে সবকিছু নিয়ে আসবে। এই চ্যাপ্টারের যে বিষয়গুলো আছে সবগুলো বিষয়ই তোমাদের সামনে অবশ্যই আমি একে একে উপস্থাপন করার চেষ্টা করব। তো প্রথমে আসি আলোর প্রকৃতি। প্রকৃতি বলতে আসলে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে বৈশিষ্ট্য, প্রকৃতি বা বৈশিষ্ট্য। আসলে আলোর প্রকৃতি বা বৈশিষ্ট্য এটা আসলে তোমাদের সেই ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীও তোমার পার করে এসছো, নিশ্চয়ই কিছু না কিছু পড়েছো। তো আমি খুব সহজ বিষয়গুলো যেগুলো তোমাদের বইয়ে আছে এবং সেইগুলো আমি একটু তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই আছে যে আলো সরল পথে চলে। এটা তোমরা সেই অনেক আগে থেকেই জানো যে আলো সরল পথে চলে, অর্থাৎ আলো চলার পথটা সবসময় কি হয়, সোজা হয়। আলো আঁকা বাঁকা পথে সাধারণত চলে না। দ্বিতীয়টি হচ্ছে যে শূন্য মাধ্যমে আলোর বেগ সবচেয়ে বেশি। শূন্য মাধ্যমে তোমরা আশা করি লিখে নিচ্ছ আমাকে। শূন্য মাধ্যমে আলো সবচেয়ে দ্রুত চলে। তাহলে শূন্য মাধ্যমে বলতে যেটা বোঝাচ্ছি সেটা সাধারণত আমরা বায়ুকে ধরে থাকি, আসলে বায়ু শূন্য মাধ্যম নয়। তো সেই মাধ্যমটা যদি শূন্য হয় তাহলে সেই মাধ্যমে আলোর বেগ কত তোমরা নিশ্চয়ই জানো, কত? 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এবং এটাও জানো যে এটাকে যদি আমি কিলোমিটারে প্রকাশ করি তাহলে সেটা দাঁড়ায় প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার/সেকেন্ড। আশা করি বন্ধুরা বুঝতে পারছো। আসলে একটা বিষয় হচ্ছে যে আমরা বলি যে আমরা চোখে দেখি না, আমার চোখে আলো নেই। আসলে আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে পৃথিবীতে আসলে কোনো চোখেরই, যত প্রাণী আছে কোনো চোখেরই নিজস্ব কোনো আলো নেই। তাহলে আমরা কিভাবে দেখি? আমরা দেখি এভাবে। বন্ধুরা দেখো, আমরা দুইভাবে দেখতে পারি। ধরো এটা একটা আলো উৎস, এখানে তোমার চোখ রয়েছে। ধরো এটা একটা টেবিল বা কোনো একটা বস্তু। আমরা দুইভাবে দেখি। কিভাবে? একটা হচ্ছে উৎস থেকে সরাসরি আমাদের দেখি। উৎস থেকে সরাসরি যখন আমার আলো চোখে যায় তখন সেই উৎসটাকে আমরা সরাসরি দেখতে পাই, এটি একটি। আর অন্যটি হলো যে উৎস থেকে আলোক রশ্মি কোনো বস্তুর দিকে পড়ে
তারপর এই বস্তু থেকে যখন আলো ফিরে যায় আমাদের চোখে, তখন মূলত সেই বস্তুটাকে আমরা দেখতে পাই। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা দুইভাবে দেখি, উৎস থেকে সরাসরি যদি আলো আমাদের চোখে যায় তাহলে সেই আলোকে আমরা দেখতে পাই, আর অন্যটি হচ্ছে বস্তু থেকে, উৎস থেকে কোনো আলো যখন আমাদের কোনো বস্তুর উপর পতিত হয়, সেখান থেকে ফিরে গিয়ে আমাদের চোখে যখন পড়ে, তখন আমরা সেই বস্তুটাকে দেখতে পাই। তো এখানে যে তাহলে পয়েন্টটা কি দাঁড়ালো? পয়েন্টটা দাঁড়ালো যে বস্তু থেকে আলো এসে পড়লে, বস্তু থেকে উৎস থেকে আলো আমাদের চোখে পড়লে আমরা সেটি দেখতে পাই। ঠিক আছে বন্ধুরা, তোমরা লিখে নিচ্ছ আশা করি। পরবর্তী যে বিষয়টি, উৎস। আমরা জানি যে আমাদের পৃথিবীর সবচেয়ে কাছের যে উৎসটি সেটি হচ্ছে সূর্য। তো যারা উৎস আসলে এখানে যারা আলো জন্ম দেয় বা আলো যাদের ভিতর থেকে বেরিয়ে আসে, সেটাকে আমরা সাধারণত উৎস ধরে থাকি। তো আলো সবচেয়ে বড় যে উৎসটি সেটা হচ্ছে আমাদের পৃথিবীর খুব কাছে, সেটা হচ্ছে সূর্য। তো সেই তাহলে আমি এটা বলতে পারি যে আলোর সবচেয়ে বড় উৎস, যেহেতু পৃথিবীর কাছে সূর্য, সেই হিসাবে আলোর সবচেয়ে বড় উৎস হচ্ছে সূর্য। এটি একটি। আর অন্য একটি বিষয় যে সূর্য থেকে যে আলোকরশ্মিগুলো বা যে কোনো উৎস থেকে যে আলোকরশ্মিগুলো বেরিয়ে আসে, সেগুলো সবসময়ই সমান্তরালে এসে পতিত হয়। অর্থাৎ আলোকরশ্মি সবসময় গুচ্ছ আকারে বলতে কি বোঝাচ্ছি বন্ধুরা? গুচ্ছ বলতে অনেকগুলো একসাথে এবং এরা পরস্পর সমান্তরালে এক জায়গা থেকে আরেক জায়গায় পতিত হয়। তাহলে কি লিখবো এটাকে আমি? যে আলো সাধারণত গুচ্ছ আকারে সমান্তরালে নির্গত হয় বা পতিত হয় বা বেরিয়ে আসে, যেটাই বলো। এই হচ্ছে মোটামুটি। আরো আলো প্রকৃতি আছে। আলো স্বচ্ছ মাধ্যমে চলে, স্বচ্ছ সমসত্ব মাধ্যমে চলে, এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে প্রতিফলিত হয়, ইত্যাদি ইত্যাদি। আলো তরঙ্গ আকারে চলে, তড়িৎচুম্বক আকারে চলে। এইগুলো বিষয় তোমরা পড়বে বইয়ের। তোমাদের যে প্রথম অংশটা রয়েছে, সেই প্রথম অংশে আলো প্রকৃতি সম্পর্কে আরো বিস্তারিত লেখা আছে। ওইখানে আসলে খুব বেশি বোঝার কিছু নাই, তোমরা ওটা পড়লেই আশা করি পেরে যাবে। তো বন্ধুরা, এই হচ্ছে মোটামুটি ভাবে আলোর প্রকৃতি। আমি মুছে দিচ্ছি। এর পরের টপিকসে আমি চলে যাবো যে এরপরে কি রয়েছে। আমার এটা হয়ে গেল। এবার আসো সংজ্ঞা পড়ার আগে আমি দুটি বিষয় বলতে চাই। সেটা হচ্ছে যে আলো যখন পথ চলে, অর্থাৎ আলো চলার পথে কি ঘটনা ঘটে। আলো চলার পথে নাম্বার 1, কিছু আলো প্রথম মাধ্যমে ফিরে আসে। অর্থাৎ আলো যখন চলে তখন কিছু আলো প্রথম মাধ্যমে ফিরে আসে। 2 নম্বর যে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে দ্বিতীয় মাধ্যম কর্তৃক, অর্থাৎ এক মাধ্যম থেকে যখন আলোক মাধ্যমে চলে তখন দ্বিতীয় মাধ্যম কর্তৃক কিছু আলো শোষিত হয়। কিছু আলো দ্বিতীয় মাধ্যম কর্তৃক শোষিত হয়। দ্বিতীয় মাধ্যম কর্তৃক কিছু আলো শোষিত হয়।
এবং সবশেষ যেটি হয় সেটা হচ্ছে তৃতীয়, সেটা হলো যে যে আলো তৃতীয় মাধ্যম যদি মাধ্যমটা স্বচ্ছ হয়, অর্থাৎ দ্বিতীয় মাধ্যমটা যদি স্বচ্ছ হয়, তাহলে কিছু আলো কি করে ভেদ করে কি ভেদ করে প্রথম মাধ্যম ভেদ করে দ্বিতীয় মাধ্যমে চলে যায়। অর্থাৎ আলো চলার পথে তিনটি ঘটনা ঘটে, যে কিছু আলো প্রথম মাধ্যমে ফিরে আসে, কিছু মাধ্যম কর্তৃক দ্বিতীয় মাধ্যম কর্তৃক শোষিত হয়, এবং সবশেষ সেটি হচ্ছে যে আলো যদি মাধ্যমটা স্বচ্ছ পায়, তাহলে স্বচ্ছ মাধ্যমে আলো একদিক থেকে আরেক দিকে ঢুকে যায়। আমরা মূলত তোমাদের বইয়ে দুটি অধ্যায় রয়েছে পাশাপাশি, অষ্টম এবং নবম। অষ্টম অধ্যায়ে যেটি পড়ব সেটা হচ্ছে এটি, অর্থাৎ বন্ধুরা বুঝতে পেরেছ নিশ্চয়ই, এটিই হলো আলোর প্রতিফলন। অর্থাৎ কিছু আলো প্রথম মাধ্যমে আবার ফিরে আসবে, এটাকে বলছি আমি আলোর প্রতিফলন। আর যেটি ভেদ করে দ্বিতীয় মাধ্যমে চলে যায় সেটিকে আমরা বলছি আলোর প্রতিসরণ। ওকে, তো আমরা মূলত অষ্টম অধ্যায়ে এটি পড়বো, আর নবম অধ্যায়ে আমরা পড়বো আলোর প্রতিসরণ। তুমি আগে বলেছি যে প্রতিফলনটা খুব ভালো করে যদি বুঝতে পারো, তাহলে তোমাদের জন্য প্রতিসরণ অধ্যায়টি খুব সহজ হয়ে যাবে। তো সেই জন্যে তোমাদের অবশ্যই আমার সাথে থাকতে হবে। তো বন্ধুরা, তোমরা আশা করি বুঝতে পারছো। যে কোনো কমেন্টস আছে কি? যে সাউন্ড কম মনে হচ্ছে, সব ক্লিয়ার, সাউন্ড একটু বার থাকলে ভালো হতো। তো সাউন্ড আসলে ঠিক থাকার কথা, তো আমি যদি সাউন্ড একটু ঠিক করে নিই। আশা করছি কিছুটা পরিষ্কার হয়েছে, তো ধন্যবাদ। এবার তো বন্ধুরা, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আলোর সংজ্ঞা, আলোর প্রতিফলনের সংজ্ঞা। আচ্ছা, আলোটা কি? আলোর সংজ্ঞাটা যদি আমি দিতে চাই, তাহলে এভাবে বলতে হবে যে আলো হচ্ছে আমাদের দর্শনের অনুভূতি, অর্থাৎ আমাদের চোখে এসে পড়লে সেই বস্তুটাকে আমরা ভালো দেখতে পাই। তো যাই হোক, এবার আমি চলে যাচ্ছি যে আলোর প্রতিফলনের সংজ্ঞা। আলো তাহলে কি? আলোর সংজ্ঞাটা আমরা এভাবে লিখতে পারতেছি যে আলো যখন কোনো মাধ্যমের মধ্য দিয়ে যায়, অর্থাৎ আলো যখন কোনো মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার সময় অন্য কোনো মাধ্যমে যদি বাধা পায়, তাহলে আমি আলো প্রতিফলনের সংজ্ঞাটা একটু লিখে নিই। বন্ধুরা, তোমরা আমার সাথে লিখে নাও। তাহলে আমি কি লিখবো? যে আলোর প্রতিফলনের সংজ্ঞা, আলো যখন কোনো মাধ্যমের মধ্য দিয়ে গমন করে, আমি সংজ্ঞাটা লিখতেছি, আলো যখন কোনো মাধ্যমের মধ্য দিয়ে গমন করে, আলো যখন কোনো মাধ্যমের মধ্যে গমন করে অন্য কোনো মাধ্যমে বাধা পায়, অন্য কোনো মাধ্যমে বাধা পায়, তখন কি হবে বন্ধুরা? তখন যে দুইটা মাধ্যম আছে, এই দুইটা মাধ্যমের যে বিভেদ তল, আমি বিভেদ তল কি বিষয় আসবো, কোনো মাধ্যমে বাধা পায়, তখন দুই মাধ্যমের বিভেদ তলে কি হবে? কিছু আলো ফিরে আসবে। বাধা পেয়ে তখন দুই মাধ্যমের বিভেদ তলে বাধা পেয়ে ফিরে আসে, তখন কি হবে?
যদি কিসের মাধ্যমে ফিরে আসে, তখন একে যখন ফিরে আসলো ঠিক তখনই একে আমরা কি বলবো, আলোর প্রতিফলন। আশা করি বুঝতে পেরেছ। তো প্রতিফলন সংজ্ঞাটা সবাই নিশ্চয়ই খাতায় নিয়েছ। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বিভেদ তল। বিভেদ তলটা কি? বিভেদ তলটাকে আমি মূলত বলবো প্রতিফলক পৃষ্ঠ, যে আলোক রশ্মি বাধা পাবে আবার ফেরত আসবে, এটাকে মূলত আমরা বলছি হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ। আসলে এই বাধা পাওয়ার যে বিষয়টা, সে বাধা পাওয়াটা হচ্ছে দুই ভাবে বাধা দিতে পারে, অর্থাৎ আলোর প্রতিফলনটা দুই ভাবে হতে পারে। এটা হচ্ছে, একটাকে বলি আমরা নিয়মিত প্রতিফলন, নিয়মিত প্রতিফলন। আরটাকে বলি আমরা অনিয়মিত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন কি বন্ধুরা? নিয়মিত প্রতিফলন হচ্ছে যে এইটাকে যদি আমি একটা বিভেদ তল ধরি বা প্রতিফলক পৃষ্ঠ, অর্থাৎ যেখানে আলোক রশ্মি বাধা পাচ্ছে, তো আমরা জানি যে বিভেদ তলের যেহেতু আলোর প্রতিফলন করছে, আলোক রশ্মি ফিরে যাওয়ার জন্য অবশ্যই কি দিতে হবে, তার একটা পৃষ্ঠা, যেটা বলি আমরা পাড়া লাগানো, অর্থাৎ এটা পিছনে একটা উজ্জ্বল ধাতুর প্রলেপ দেওয়া থাকে। আমি যেটা বোঝানোর চেষ্টা করেছি, এটা যদি তলটা এরকম মসৃণ হয়, উপরে তলটা যেখানে ফিরে আলোক রশ্মি এসে পড়বে সেটা যদি মসৃণ হয় এবং এটা পাড়া লাগানো যদি হয়, তাহলে কি হবে, আলোক রশ্মি আমি আগে বলেছি বন্ধুরা যে আলোক রশ্মি সবসময় কি হবে, গুচ্ছাকারে সমান্তরালে চলে। তো এখানে দেখো গুচ্ছাকারে আসছে এবং সমান্তরালে আসছে। যদি ফিরে যাওয়ার সময় সে যদি সেই সমান্তরালে চলে যায়, ফিরে যাওয়ার সময় যদি সে সমান্তরালে চলে যায়, তখন সেটাকে বলবো আমি নিয়মিত প্রতিফলন। ওকে। আর দ্বিতীয়টি যেটি, সেটা হচ্ছে আলোক রশ্মি আসবে সমান্তরালে, কিন্তু সে কি করবে, যাওয়ার সময় তার পথগুলো যদি এলোমেলো হয়, তখন সেটাকে বলি আমরা অনিয়মিত প্রতিফলন। এবং সেখানে যে ঘটনা ঘটে সেটা হচ্ছে আলোক রশ্মি যদি এরকম ভাবে যদি পৃষ্ঠ অমসৃণ হয়, তাহলে এই ঘটনাটি ঘটে, সেটাকে বলি আমরা অনিয়মিত প্রতিফলন। অনিয়মিত প্রতিফলনকে অনেক জায়গায় আমরা এভাবে দেখে থাকি, সেটা হচ্ছে ব্যক্ত প্রতিফলন। কি বলা হয়, ব্যক্ত প্রতিফলন। তো একটু খেয়াল করো বন্ধুরা যে আসলে নিয়মিত কখন হচ্ছে, ব্যক্ত কখন হচ্ছে, সেই কথাটাই আমি আসলে বলতে চাচ্ছি, যে এইটাকে বলতেছি আমরা বিভেদ তল। খেয়াল করো বন্ধুরা, বিভেদ তলটি যখন মসৃণ হচ্ছে, অর্থাৎ এই তলটি প্রতিফলক পৃষ্ঠটি যখন মসৃণ হচ্ছে, তখন কিন্তু আলো নিয়মিত প্রতিফলন হচ্ছে, অর্থাৎ সমান্তরালে আসছে, সমান্তরালে চলে যাচ্ছে। কিন্তু যখন পৃষ্ঠটি অর্থাৎ বিভেদ তলটি প্রতিফলক পৃষ্ঠটি যখন অমসৃণ হচ্ছে, তখন আলোক রশ্মি গুচ্ছাকারে আসছে সমান্তরালে, কিন্তু যাওয়ার সময় সে এলোমেলো পথে নির্গত হচ্ছে। তাহলে নিয়মিত এবং অনিয়মিত এই প্রতিফলন, এই দুটি প্রতিফলনের দুই ধরনের হওয়ার মূল কারণটা কি যদি বলি, তাহলে সেটা হচ্ছে এই বিভেদ তল প্রতিফলন পৃষ্ঠ। এটা মসৃণ হলে, এটা যদি মসৃণ অর্থাৎ নিয়মিত প্রতিফলন হয় মসৃণ পৃষ্ঠের জন্য, আর অনিয়মিত প্রতিফলনটা হবে অমসৃণ পৃষ্ঠের জন্য। ওকে বন্ধুরা, আশা করি বুঝতেছ। তো আমি এরপরে একটু দ্রুত যাই, কারণ সময়ের একটা বিষয় রয়েছে এখানে। তো এরপরে রয়েছে সংজ্ঞার মধ্যে আরো কিছু বিষয় রয়েছে। আলো যখন পথ চলে, তখন সে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে এক জায়গা থেকে আরেক জায়গায় প্রতিফলিত হয়। সেটা হচ্ছে কিরকম, ধরো বন্ধুরা সবাইকে মনোযোগ দাও প্লিজ, আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। বিষয়টি দেখো, এটা যদি আমার একটা, আমি ধরে নিয়েছি এটা হচ্ছে একটা মসৃণ পৃষ্ঠ, কারণ এখানে আমি আলোর নিয়মিত প্রতিফলনটা দেখাবো, এটা পাড়া লাগানো। খেয়াল করো বন্ধুরা, তাহলে এটা কি বিভেদ তল। আমি যদি একটু নামকরণ করি তাহলে বোধহয় ভালো হয় তোমাদের জন্য। এমএন যদি একটা প্রতিফলক পৃষ্ঠ হয়,
সেই mn প্রতিফলক পৃষ্ঠে আলোক রশ্মি এসে পড়বে। তাহলে এটাকে বলতেছি আমি mnটাকে কি বলতেছি বন্ধুরা? mnটাকে বলতেছি আমরা প্রতিফলক পৃষ্ঠ। কি বলছি? প্রতিফলক পৃষ্ঠ বা বিবেত্তন যেটাকে বলছি আমি। এরপর একটা আলোক রশ্মি যদি আমি চিন্তা করি এরকম AO একটা আলোক রশ্মি যেটি এসে বিবেত্তনের উপর পড়লো, সেটাকে বলবো আমরা আপতিত রশ্মি। তাহলে বন্ধুরা আপতিত রশ্মির সংজ্ঞাটা কি দিব? যে রশ্মি বিবেত্তলের উপর এসে পতিত হয় তাকে বলি আমরা আপতিত রশ্মি। খুব সিম্পল। নেক্সট বিবেত্তলের একটা বিন্দুতে এসে আলোক রশ্মিটি এসে আপতিত হয়েছে, এই বিন্দুটিকে বলা হয় আপতন বিন্দু। বন্ধুরা আপতন বিন্দু সংজ্ঞাটা তাহলে কি হবে? আপতিত রশ্মি বিবেত্তলের উপর যে বিন্দুতে এসে পতিত হয় সেটাই কি বলা হবে? আপতন বিন্দু। এরপর এই আপতন বিন্দুতে ঠিক লম্বা করে সোজা করে একটা লম্ব কল্পনা করা হয়। পাকা হয়ে যাচ্ছে। তোমরা অবশ্যই এগুলো পেন্সিল দিয়ে এবং স্কেল দিয়ে ব্যবহার করবে, স্কেল এবং পেন্সিল ব্যবহার করে এগুলো অঙ্কন করবে। এটাকে বলছে আপতন বিন্দু। এখন এটাকে যদি বলি আমি PO বা OP, তাহলে PO এটাকে বলতেছি আমি অভিলম্ব। তাহলে অভিলম্বটা কি বন্ধুরা? বিবেত্তলের উপর আপতন বিন্দুতে অঙ্কিত লম্বকে কি বলা হচ্ছে? অভিলম্ব। তারপর যদি চিন্তা করি এভাবে যে এই আপতিত রশ্মি এবং অভিলম্ব এই দুটির মাঝখানে দেখো একটি কোণ উৎপন্ন হয়েছে, এই কোণটাকে বলতেছি আমরা আপতন কোণ I। এটাকে স্মল I দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তাহলে আমি এটাকে বলতে পারি AOP সমান I। এটাকে আমরা বলবো আপতন কোণ। বন্ধুরা বুঝতে পারছো আশা করি। তো এটা যদি আমার আপতন কোণ হয়, এখন আলোক রশ্মি এসে তো এখানে থেমে থাকবে না। আমরা জানি যে তাহলে তার আলোর প্রতিফলন হলো না। তাহলে আলোর প্রতিফলনের জন্য কি করতে হবে? আলোক রশ্মি এসে আবার কি করবে? সে প্রথম মাধ্যমে ফিরে যাবে। যখন সে প্রথম মাধ্যমে ফিরে যাবে, প্রথম মাধ্যম থেকে বিবেত্তল থেকে যখন দুই মাধ্যম বিবেত্তলে বাধা পেয়ে যখন ফিরে যাবে, তখনই তো আলোর প্রতিফলন হবে। সেই ক্ষেত্রে এটার নাম যদি আমি B দিই, তাহলে এই রশ্মিকে বলতেছি OB। এটাকে বলছি আমি প্রতিফলিত রশ্মি। ঠিক আছে বন্ধুরা, এটাকে বলতেছি আমি প্রতিফলিত রশ্মির সংজ্ঞাটা কি হবে? আপতন বিন্দুতে আপতিত রশ্মি পতিত হওয়ার পর যে পথে নির্গমন করে বা যে পথে নির্গত হয় সেটাকে বলি আমি প্রতিফলিত রশ্মি। আগের মতো প্রতিফলিত রশ্মি এবং অবিলম্বের মধ্যবর্তী যে কোণ উৎপন্ন হয়েছে সেটাকে যদি আমরা R দ্বারা প্রকাশ করি, তাহলে এটাকে বলবো আমি POB সমান R। এইটাকে বলতেছি আমি প্রতিফলন কোণ। প্রতিফলন কোণ। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছো যে আসলে আমি এই আলো সংক্রান্ত যে কয়টি সংজ্ঞা রয়েছে, আলোর প্রতিফলন সম্পর্কিত যে কয়টি সংজ্ঞা রয়েছে সেটি তোমাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। নিশ্চয়ই সবাই ইতিমধ্যে তুলে ফেলেছ। তো আরেকটি বিষয় রয়ে গেছে, সেটি আমি আলোচনা করে শেষ করে দেব। সেটা হচ্ছে সূত্র, অর্থাৎ আলোর প্রতিফলনের সূত্র। আলো তো আসলে ইচ্ছা মতে আসবে, ইচ্ছা মতো যাবে, সেটা তো হবে না বা সেটা হয় না। তো বিজ্ঞানীরা গবেষণা করে যে আলোর প্রতিফলন সম্পর্কিত দুটি সূত্র উপস্থাপন করেছেন। সেটি একটি হচ্ছে, তোমরা নিশ্চয় মনে আছে, এটা আপতিত রশ্মি, আপতন বিন্দু, প্রতিফলিত রশ্মি, অবিলম্ব, আপতন কোণ, প্রতিফলন কোণ, বিবেত্তল। নিশ্চয় তোমাদের মনে আছে। আলোর প্রতিফলন সম্পর্কিত প্রথম সূত্রটি হচ্ছে, ভালো করে খেয়াল করো বন্ধুরা, খুব সহজ। চিত্রটা তুমি যদি আঁকতে পারো তাহলে চিত্র থেকে সূত্রটা লিখে ফেলতে পারো। কি? প্রথম সূত্রটি হচ্ছে আপতিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব এবং প্রতিফলিত রশ্মি। তিনটি বিষয় বলেছি। আপতিত রশ্মি, আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব এবং প্রতিফলিত রশ্মি।
এই সবগুলো বিষয় দেখো আমি এই বোর্ডের উপরেই অঙ্কন করতে পেরেছি। অর্থাৎ এটা একটা যদি সমতল কল্পনা করি, তাহলে এই তিনটি বিষয়ই কোথায় ঘটেছে? একটি সমতলে সংঘটিত হয়েছে। আমি আবার বলি, আপতিত রশ্মি, আপতন বিন্দুতে অঙ্কিত লম্ব এবং প্রতিফলিত রশ্মি পরস্পর সমান্তরালে অবস্থান করে। এটি হচ্ছে প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্রটি যদি আমি লিখি, আমি লিখে দিব বন্ধুরা, আচ্ছা লিখে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। আপতিত রশ্মি কমা প্রতিফলিত রশ্মি ও আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করে। আর দ্বিতীয় যে সূত্রটি, এটা হচ্ছে যে এইখানে দেখো আপতন কোণ হচ্ছে আই এবং প্রতিফলন কোণ হচ্ছে আর। এই দুটি কোণ সবসময় সমান হবে, অর্থাৎ অভিলম্বের সাথে আপতিত রশ্মি যে কোণে আপতিত হবে ঠিক একই কোণে সে কি হবে? প্রতিফলিত হবে। অর্থাৎ আমি এক কথায় যদি বলি তাহলে সেটা বলবো আমি আপতন কোণ সমান প্রতিফলন। আপতন কোণ সমান প্রতিফলন। সমান কথাটা যেহেতু আমরা সূত্র লিখছি, সমান কথাটা বাইরে না লিখে আপতন কোণ সমান প্রতিফলন কোণ। অর্থাৎ আই সমান আর। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। দ্বিতীয় সূত্রটি খুব সহজ, আই কোণ সমান আর কোণ। অর্থাৎ আলো যদি এখানে 45 ডিগ্রি কোণে আপতিত হয় তাহলে এই কোণটা কত হবে বন্ধুরা? অবশ্যই 45। তো এই আর কি মোটামুটি ভাবে আমরা এই তিনটি বিষয় তোমাদের মধ্যে আজকে নিয়ে এসেছি। ধারাবাহিকভাবে এটি চলবে। আরেকটি কথা বন্ধুরা বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা যখন এসএসসি কমপ্লিট করে ইন্টারমিডিয়েটে যাব, ঠিক ইন্টারমিডিয়েটেও তো সেখানে তোমরা কি পাবে? এই বিষয়গুলো পাবে। যে দেখা যাবে যে ইন্টারমিডিয়েটে পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রে এই আলো সম্পর্কিত আরো দুটি চ্যাপ্টার পাবে তোমরা। তো বুঝতে পারছো এটি খুবই ইম্পর্টেন্ট। আমরা যে আজকে বিষয়টি আলোচনা করলাম, পরের ক্লাসগুলোতে আমি দর্পণ সম্পর্কিত বিষয় তোমাদের মধ্যে তুলে নিয়ে আসবো ইনশাআল্লাহ, আশা করছি। তো আশা করি বন্ধুরা সবাই বুঝতে পেরেছো আমার ক্লাসগুলো আজকে। তো আমি মোটামুটি ভাবে আজকে এই পর্যন্ত ক্লাস রাখছি। দেখি তোমাদের মধ্যে কোনো ইয়ে আছে কিনা। হ্যাঁ হ্যাঁ ধারাবাহিক, হ্যাঁ বন্ধুরা এটা ধারাবাহিকভাবে চলবে। তোমরা আমাদের সাথেই থাকবে ইনশাল্লাহ করি যে ধারাবাহিকভাবে চলবে কিনা। হ্যাঁ অবশ্যই ধারাবাহিকভাবে চলবে ইনশাল্লাহ। তোমরা আমার সাথেই থাকবে এবং তোমরা সবাই সুস্থ থাকবে। তোমাদের জন্য অনেক 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 শুভকামনা। এবং সবশেষে যে কথাটি সেটা হচ্ছে যে অবশ্যই আমরা ঘরে থাকব। আমাদের এই বিপর্যয়কালীন সময়ে আমাদেরকে অবশ্যই কি থাকতে হবে? ঘরে থাকতে হবে। ঘরে থাকলেই আমাদের এই সমস্যাগুলো থেকে, এই মহামারী থেকে আমরা অবশ্যই উত্তরিত হতে পারবো এবং আশা করছি আমরা খুব তাড়াতাড়ি সুন্দর এবং স্বাভাবিক জীবনে ফিরে যাব। সেই প্রত্যাশায় সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।